প্রথমে আমি বলবো যে গত 15 বছর 16 বছর দেড় যুগ ধরে ব্যাংকিং খাতে একটা অস্থিরতা ছিল, ইকোনমিও একটু প্রবলেমেটিক অবস্থায় ছিল। গভর্নমেন্ট তারা ক্লেম করতো যে অনেক উন্নতি হচ্ছে, মেগা প্রজেক্টস হচ্ছে এগুলি নিয়ে, কিন্তু আসলে কিন্তু তা ছিল না। যদি কেউ রিয়ালিস্টিক্যালি চিন্তা করে, ভাবে, বুঝতে চেষ্টা করে, ব্যাংকিং খাতে অস্থিরতা খুবই ছিল, যার প্রতিফলন আমরা দেখছি। হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার ক্লাসিফাইড হয়েছে। এখন এই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজমান আছে। একটা লিকুইডিটি প্রবলেম ছিল, সেটাও বলবো যে লিকুইডিটি প্রবলেম এখনও পর্যন্ত বিরাজমান আছে। কিছু কিছু ব্যাংক হয়তো ভালো পজিশনে আছে, যাদের কি ইন্ডিকেটার্স বেটার, তারা ভালো আছে। কিন্তু যেসব জায়গা থেকে পাচার হয়ে গেছে টাকা, যেসব জায়গায় শ্রেণীকৃত ঋণ বেড়ে গেছে, সেগুলি কিন্তু প্রবলেমেটিক হয়ে গেছে। সেখানে হয়তো গভর্নমেন্ট ব্যাংক রয়ে গেছে, সেখানে হয়তো প্রাইভেট ব্যাংকস রয়ে গেছে, সেখানে হয়তো ইভেন ফরেন ব্যাংকও রয়ে গেছে। আমি এটাও বলবো ফরেন ব্যাংকও পরিস্থিতি যে ঠিক আছে, ভালো না। তাছাড়া বিশেষত্ব ব্যাংক বা ইসলামিক ব্যাংক এগুলিরও প্রবলেম ফেস করতেছে, স্পেশালি দ্য লিকুইডিটি অ্যান্ড নন পারফর্মিং, দুইটা জিনিস, আর কিছু না। নন পারফর্মিং লোনের জন্য যদি আমরা কথা বলতে যাই, নন পারফর্মিং লোন হয়েছে বিশেষ করে পলিটিসাইজেশন এবং কনাইভেন্স বিটুইন অর অ্যামাং বোর্ড, ম্যানেজমেন্ট, কাস্টমার, রেগুলেটরি অথরিটি, সবার কনাইভেন্স, সবাই মিলে মিশে গণ্ডগোলগুলি করেছে। ওখানে সিলেকশন অফ দ্য কাস্টমার্স ওয়ার নট প্রপার। ওখানে যেটা করেছে, সিলেকশন করতে গেলে যেগুলি ক্রাইটেরিয়া লাগে সেটা হয় নাই। লেন্ডিং করেছে, সেখানে হয়তো প্রপার অ্যাসেসমেন্ট হয় নাই, নেম লেন্ডিং হয়েছে, নামে দিয়ে দিয়েছে, কিন্তু প্রজেক্ট অ্যানালিসিস করা দরকার, ক্যাশ ফ্লো অ্যানালিসিস করা, সেগুলি ঠিক মতন হয় নাই। সবচেয়ে বড় ক্ষত, মানে আমি বলবো ইনজুরি হয়েছে যারা টাকাটা বের করে দেশের বাইরে নিয়ে গেছে। এটা কিন্তু ইকোনমিতে বিরাটভাবে ক্ষতি করে। এখানে যদি টাকাগুলি থাকতো, হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা, পজিটিভলি দেশের জিডিপি বাড়ত, আমাদের প্রোডাকশন বাড়ত, ইকোনমিটা অনেক ডেভেলপড হতো, এমপ্লয়মেন্ট জেনারেশন হতো। মোস্ট ইম্পর্টেন্ট এইগুলি প্রজেক্টের টাকাগুলি এমপ্লয়মেন্ট জেনারেশন। আনফর্চুনেটলি সেখানে সেই সুযোগটা ওরা টাকা নিয়ে যাওয়ার জন্য হয় নাই। নাম কী দেওয়া আছে? মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্ট হয়েছে তো কার কী অ্যাডভান্টেজ এটাতে? এটা তো বুঝতে পারো। ইকোনমি কতটুকু ডেভেলপড হলো, আমার এক্সপোর্ট কী হলো, আর্নিংস কী হলো, এগুলি কিন্তু কোনো দিকে নাই। কেন রিজার্ভ কোথায় যাচ্ছে সেগুলি কিন্তু কেউ খেয়াল করে না। তো যাই হোক, এগুলি সব আফটার এফেক্টস অফ দ্য ওল্ড রিজিম। এই জুন জুলাইয়ের আমাদের যে রিভলিউশন হয়েছে, ছাত্র জনতা রিভলিউশন আমি বলবো, এটাতে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, এরাও আপ্রাণ চেষ্টা করতেছে এই 10টা বন্ধ করার। এটা কিন্তু হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলবো। সে 10টা বন্ধ, স্টেবল না, মানে একটা বন্ধ হয়েছে, একটা এখন এক জায়গায় থেমে, এখন আস্তে আস্তে এটাকে উপরের দিকে নিতে হবে, বেটার পজিশনে নিতে হবে, সেটা কিন্তু বাকি আছে। সেটার জন্য অনেক কিছু করার আছে, রেগুলেটরি অথরিটির আছে, ব্যাংকের আছে, বোর্ডের আছে। যদি এক কথায় বলতে, যে কর্পোরেট গভর্নেন্স প্রত্যেকটা লেভেলে বাড়াতে হবে, ব্রাঞ্চ লেভেল, জোনাল অফিস, সার্কেল অফিস, হেড অফিস, টপ ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টরস, রেগুলেটরি অথরিটি, সব জায়গায় কিন্তু দরকার আছে। হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স? কর্পোরেট গভর্নেন্স জেনারেলি 3টা কথা বারে বারে বলা হয়: সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা।
আমি আরেকটা পিলার যোগ করতে চাই, সদিচ্ছা। সদিচ্ছা না থাকলে হবে না। সদিচ্ছা, এটা 4 পিলারের আমি বলতে চাই আমার কথাতে, যেটা আমি বুঝি: সদিচ্ছা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। এইভাবে যদি কেউ কাজ করে, প্রতিটা লেভেলে আমরা কাজ করি, তাহলে কিন্তু চিন্তা করতে হয় না, আমরা দেশের জন্য, দশের জন্য উন্নতি করি। ওই ইন্ডাস্ট্রি যেখানে কাজ করি সেখানে উন্নতি হয়। কিন্তু এখানে আমাদের ফল ব্যাক হয়ে গেছে, অনেক পিছিয়ে গেছি আমরা। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে, এইটাই আমি বলবো।